নমস্কার বন্ধুরা। টাকার ব্যাপারে একটা কথা সবসময় বলা হয়, সেটা হচ্ছে টাকা আপনাকে বিছানা কিনে দিতে পারে কিন্তু ঘুম কিনে দিতে পারে না। টাকা আপনাকে দামি ঘড়ি কিনে দিতে পারে কিন্তু সময় কিনে দিতে পারে না। টাকা আপনাকে অনেক অনেক খাবার কিনে দিতে পারে কিন্তু আপনার ভেতরে খিদে তৈরি করতে পারে না। আবার কিছু লোক এই কথাও বলে যে টাকা যদি খুশি বা হ্যাপিনেস কিনে দিতে না পারে তাহলে আপনি জানেন না টাকা কি করে খরচা করতে হয়। এই একই সেন্সে আরেকটা কথা আছে, সেটা হলো টাকা হয়তো আপনাকে হ্যাপিনেস বা সুখ কিনে দিতে পারবে না কিন্তু দারিদ্র কোনোদিন কোনো কিছুই কিনে দিতে পারবে না। তাহলে আসল রহস্যটা কি? টাকার পেছনে দৌড়লে, প্রচুর টাকা রোজগার করলে কি আপনি সত্যিকারের সুখ কিনতে পারবেন? তাহলে পৃথিবীর সবচেয়ে বড়লোক মানুষরা, ধনী মানুষরা, তারা কি সুখে আছেন? চলুন আজকের এই ভিডিওটাতে আমরা জানি যে টাকায় কি জীবনে সব, টাকা দিয়েই কি সবকিছু পাওয়া যায়, টাকায় কি জীবনে সমস্ত কিছু এনে দিতে পারে। যদি আপনি সত্যি জানতে চান যে টাকায় জীবনের সবকিছু কিনা, টাকা দিয়েই সবকিছু হয় কিনা, তাহলে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এরপরে দুর্দান্ত একটা ভিডিও সবার আগে দেখার জন্য। এই টাকার ব্যাপারে দারুণ একটা গল্প আছে যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। গল্পটা একটা জেলের আর একজন বিজনেসম্যানের। এটি জেলে যে মাছ ধরে, সে নদীর ধারে বসে মাছ ধরছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশ পরিষ্কার, আকাশে পাখি উঠছে। সে একটা চেয়ারে বসে পাশে তার ছিপটা রেখে নদীর দিকে তাকিয়ে আছে। ঠিক ওই সময় তার পাশ দিয়ে একজন বিজনেসম্যান যাচ্ছিল। তিনি যেতে যেতে ওই ফিশারম্যানকে বা ওই জেলেকে দেখে বলেন যে, আরে এইভাবে বসে থাকলে কি জীবন কেটে যাবে? টাকা রোজগার করতে পারবে? জেলে তার মুখের দিকে তাকায়। সে তখন বলে যে টাকা রোজগার করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো সেই জেলে তার মুখের দিকে তাকিয়ে বলে যে আপনি বলুন আমাকে কি করতে হবে। তখন সে বিজনেসম্যান বলে, একটা কাজ করো, তুমি একটা বড় জাল কেনো, বড় জাল দিয়ে তুমি একসঙ্গে অনেক মাছ ধরতে পারবে। তো জেলে তখন বলে, অনেক মাছ ধরে আমি কি করব? সে বলে, এই মাছ বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। জেলে তখন বলে যে এই টাকা দিয়ে আমি কি করব? এই বিজনেসম্যান তখন বলে যে টাকা দিয়ে তুমি একটা বোট কিনবে, বোট দিয়ে আরো বেশি মাছ ধরবে। আমি আরো বেশি মাছ ধরে কি করব? তখন এই ব্যবসায়ী একই কথা বলে, তুমি আরো টাকা কামাবে, এই টাকা রোজগার করতে পারলে তুমি আরো 10টা লোক রাখবে, তুমি আরো টাকা কামাবে, আরো টাকা কামাতে পারলে তুমি অ্যাশ করবে, আরাম করবে, নদীর ধারে আরামসে চেয়ারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, তুমি আরামে থাকবে, তুমি শান্তিতে থাকবে, তুমি সুখে থাকবে। তখন সেই জেলে তাকে উত্তর দেয়, তাহলে আমি এখন কি করছি? এই কথাটা শুনে ওই বিজনেসম্যান খুব হতাশ হয়ে চলে যায়। এই গল্পটা থেকে কি কিছু বোঝা গেল? কিছু বুঝতে পারলেন? একটু ভেবে বলুন, একটু ভাবার চেষ্টা করুন। যদি এই ব্যবসায়ী এত না বলে জেলেকে বলতো যে তুমি অনেক টাকা কামানোর পরে তুমি নদীর ধারে বসে তো আরামসে থাকতে পারতে, রিল্যাক্স করতে পারতে, তখন হয়তো ওই জেলে কিছু নাও বলতে পারতো বা জেলের কাছে বলার মতো কোনো 5 লাইনই থাকতো না। অথবা এই ব্যবসায়ী বলতে পারতো যে তুমি অনেক টাকা কামিয়ে ওয়াইন খেতে পারতে, জেলে হয়তো তখন বলতো যে আমি ওয়াইন খাই না। ওই ব্যবসায়ী বলতে পারতো যে অনেক টাকা কামিয়ে তুমি 5 স্টার হোটেলে যেতে পারতে, জেলে উত্তর দিতে পারতো যে আমার 5 স্টার হোটেলের খাবার থেকে আমি নিজে যে মাছ ধরে রান্না করে খাই সেটা আমার কাছে অনেক ভালো। দেখুন, প্রশ্ন অনেক রকমের থাকে, প্রশ্ন অনেক রকমের করা যায়। তো দেখুন বন্ধুরা, এই গল্পতে কিছু তো একটা বোঝার আছে। সেটা হচ্ছে আমরা আমাদের আশেপাশে প্রচুর মানুষকে দেখি যারা ভালো করে খাবার পান না, যারা ভালো জামা কাপড় পরতে পারেন না, যারা অনেক কষ্টের দারিদ্র্যের মধ্যে থাকেন, কিন্তু তার সত্ত্বেও এই মানুষগুলো তাদের জীবনে সুখে আছে, খুশিতে আছে, স্যাটিসফাইড আছে। কিন্তু উল্টো দিকে দেখলে এটাও দেখা যায় যে প্রচুর বড়লোক ধনী ব্যক্তিরা আছেন যাদের কাছে অনেক টাকা প্রতিপত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু সুখে নেই। যদি এক্সাম্পল দেখতে হয় তাহলে ইলন মাস্ক, তাকিয়ে দেখুন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, আপনারা সবাই জানেন। 2017 জুলাই মাসে উনি একটা টুইট করেছিলেন। সেখানে উনি লিখেছিলেন বা বলেছিলেন যে জীবনে একটা সময় আসবে যখন সবাই আকাশে ওড়ে, আবার একটা সময় আসে যখন খাদে নেমে যায়, আবার এরপর একটা সময় আসে যখন মানুষ মানসিক দুশ্চিন্তা অবসাদে ডুবে যায়। মনে হয় না আপনারা যারা আমার ভিডিও দেখছেন যে লাস্টের দুটো কথাতে
সহমত হবেন যে এত টাকা রোজগার করার পরে একটা মানুষ এই ধরনের কথা কেন বলছেন যে একটা সময় আসে যখন আমরা আকাশে উড়ি, সবার উপরে থাকি, আবার একটা সময় এমনই আসে যখন আমরা একদম নিচে তলিয়ে যাই। কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে ইলন মাস্কের একটা নিউজ বেরিয়েছিল যে সেখানে উনি বলেছিলেন যে আমি ডিপ্রেশন কাটানোর জন্য, মনের এই খারাপ অবস্থা কাটানোর জন্য ড্রাগস নিই। যদিও পরে সেটা তিনি অন্যভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু এটাই বাস্তব। আরেকটা খবর শুনলে আপনারা চমকে উঠবেন, সেটা হচ্ছে ইলন মাস্কের মেয়ে 18 বছর বয়স যখন হয়েছিল তখন তিনি একটি খবরের কাগজে বলেছিলেন যে আমি আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করুন। একটি মেয়ে বলেছিলেন যে তিনি তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, যেটা পাবলিকালি খবরের কাগজে বেরিয়েছিল। যদি টাকা দিয়েই সমস্ত কিছু কিনতে পারা যায়, ইলন মাস্কের মতো একজন মানুষ যার তো টাকার অভাব নেই, যে টাকা দিয়ে সমস্ত কিছু কিনতে পারে, তারপরেও তার মেয়ে কেন তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে? আমরা যদি বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিদের দেখি, দেখবেন যে প্রত্যেকের জীবনেই কিন্তু কষ্ট রয়েছে, তারা কেউ সুখে নয়। হয় বেশিরভাগ এই ধনী ব্যক্তিদের স্ত্রীরা ছেড়ে চলে গেছেন বা পরিবারের সমস্যা রয়েছে। দেখুন, একটা কথা জানবেন, সেটা হচ্ছে টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি ঘর কিনতে পারেন, কিন্তু পরিবারকে কিনতে পারবেন না, ফ্যামিলি পাওয়া যায় না। এত টাকা থাকার পরেও, এত সম্পত্তি থাকার পরেও ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। দুই ভাই ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব যারা এই অর্থের জন্য ঝগড়া করে চলেছেন, তাদের নাম মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। তাদের ঝগড়া এতটাই বেড়ে গেছিল যে সেটা পাবলিকালি সবার সামনে আসতে শুরু করেছিল এবং এখনো চলছে, এবং তারা পাবলিকালি সবার সামনে একজন অপর ভাইয়ের ব্যাপারে প্রকাশ্যে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছিল। কিছু মানুষ আছেন যাদের কাছে প্রচুর প্রচুর টাকা থাকা সত্ত্বেও তারা আরো চাই, আরো চাই, আরো চাই, এই নেশায় মত্ত। আপনারা দেখলে দেখতে পাবেন বা হয়তো জানেন যে প্রচুর ফিল্ম স্টার আছেন যারা প্রচুর টাকা থাকা সত্ত্বেও পানপাড়াদের মতো নেশার জিনিসের বিজ্ঞাপন করেন আরো টাকা রোজগার করার জন্য। শুধু ফিল্ম স্টার না, প্রচুর ক্রিকেটারও আছেন যারা এমন কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন করেন বা করেছেন এই টাকার লোভে। আর এর মধ্যে ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিওস আসে যেখানে এই কথাটা বলা হয় যে তোমরা প্রচুর টাকা রোজগার করো, প্রচুর টাকা রোজগার করো, আর সেই মানুষগুলোকে আমরা রোল মডেল হিসেবে ভাবি। ইলন মাস্ককে একটা সেমিনারে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি কি চান আপনার মতো সবাই হোক বা ইয়াং জেনারেশন আপনার মতো হতে চায়? উনি বলেছিলেন এটা ভুল, আমি চাই না আমার মতো হতে। এই মানুষগুলো টাকার পেছনে দৌড়তে 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 নিজেদের কি ভুলে যায়, নিজের অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে। এরকম প্রচুর সেলিব্রিটিস আছে যাদেরকে সিনেমায় দেখা যায়, যারা প্রচুর টাকা পয়সা থাকার পরেও মেন্টাল ডিপ্রেশনে চলে যান, আত্মহত্যা করেন। প্রত্যুষা ব্যানার্জি, যিনি বালিকা বধূ নামে একটা টিভি সিরিয়ালে অ্যাক্টিং করেছিলেন, 2016 সালে হঠাৎ জানা যায় যে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। রবিন উইলিয়ামস, হলিউড অ্যাক্টর, যিনি সবাইকে হাসাতেন, কিন্তু তার হাসির পেছনেও দুঃখ লুকিয়েছিল। এরকম এরকম বহু 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 নাম আপনি খুঁজে পাবেন। এদের মধ্যে টাকার কোনো খামতি ছিল না, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে শোক, আনন্দ। এরপরেও কিছু মানুষ আছেন, কিছু বিখ্যাত মানুষ আছেন যারা এই অবস্থা থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। তার মধ্যে ফেমাস হচ্ছে কপিল শর্মা। আপনারা যদি ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দেখেন, সেখানে কপিল শর্মা শো বিখ্যাত। এই কপিল শর্মা একটি কাগজে সাক্ষাৎকারে লিখেছিলেন উনি ডিপ্রেসড ছিলেন, ডিপ্রেশনের মধ্যে ছিলেন এবং উনার আত্মহত্যা করার মতো মানসিকতা তৈরি হয়ে গেছিল। আরেকটা নাম বললে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী বা ফিল্ম অ্যাক্ট্রেস। উনি তো পরিষ্কার বলেছেন যে উনি ডিপ্রেশনে চলে গেছিলেন, এবং সবচেয়ে ভালো জিনিস উনি এই ব্যাপারটা সবাইকে বলেছিলেন, এটা ভালো। এবং মেন্টাল অ্যাওয়ারনেস নিয়ে উনি কিছু অ্যাক্টিভিটিও করেছেন, যেটা হয়তো আপনারা সবাই জানেন। এই জন্যই বলতে চাই বন্ধুরা, মাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, সেটা হচ্ছে লাইফে টাকার থেকে নিজের লাইফকে, জীবনকে, পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। টাকার পিছনে দৌড়ানোর চেষ্টা করবেন না। কিছু মানুষ আছে যারা লাইফে পয়সা রোজগার করা, টাকা রোজগার করাটাকে লক্ষ্য হিসেবে মেনে নেন আর ভেবে নেন যে টাকা যদি অনেক অনেক টাকা যদি একবার রোজগার করতে পারি তাহলে লাইফে খুশি খুশি আনন্দই থাকবে। হয়তো আপনারা অনেকেই বলবেন যে মানলাম ধনীরা অত্যন্ত ডিপ্রেসড, অখুশি থাকে, কিন্তু গরিব মানুষ তো তারাও তো আরো বেশি দুঃখে থাকে, খুশিতে থাকে না।
একদম ঠিক বলেছে, অবশ্যই তাই। কিন্তু অবশ্যই যারা দরিদ্র গরিব আছেন তাদের এই দারিদ্র্যের থেকে বেরোনো উচিত। কখনোই উচিত না এই দারিদ্র বা পভার্টিকে এক্সপোজ করা, দেখানো। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিওস আমরা দেখি, বহু মানুষ শেয়ার করেন যে ও খেতে পাচ্ছে না, স্ট্রিট লাইটের আলোয় পড়ছে। বরং সেটা না করে আমার যেটা মনে হয়, ভিডিও পোস্ট না করে, ভিডিও শেয়ার না করে আমাদের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করা, যারা তাতে আলোর মুখ দেখতে পায়, দারিদ্র থেকে কিছুটা অপর দিকে উঠতে পারে। এতে শুধু এই মানুষরা ভালো হবে তাই নয়, প্রত্যেকটা দেশের ভালো হবে, প্রত্যেকটা মানুষের ভালো হবে। কাজেই আমি বলবো যে, আমি বলতে চাই যে আমাদের উচিত আমাদের হ্যাপিনেস বা সুখের জন্যে আমাদের চাহিদাটাকে কমিয়ে আনা। যতটুকু প্রয়োজন ততটুকুই চাওয়া, যেটা পেলাম তাতেই যেন আমরা সুখে থাকি, খুশিতে থাকি। কাজেই আমি বলি, সময়ের কাজটা সময় করো, ধৈর্য নিয়ে করো, ঠিক মতো করো, ভেবে নাও কি করতে হবে, লাইফে সাকসেস আসবে। যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকাই আসবে। এটা কিন্তু ভাবার কথা। আমি একজনের কথা আপনাদের বলছি, তিনি একজন অস্ট্রেলিয়ান নার্স, তার নাম ছিল ব্রনি ওয়ার। উনি এমন কিছু মানুষকে নিয়ে কাজ করছিলেন যারা কোনো না কোনো রোগে আক্রান্ত এবং তাদের মৃত্যু ঘটবে। এবং তিনি তার বইয়ে লিখে গেছিলেন, এই যে মানুষগুলো মৃত্যু শয্যায় শুয়ে আছেন, যারা একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, তারা কি নিয়ে সবচেয়ে বেশি আফসোস করেছিলেন? তাদের মৃত্যু শয্যায়। ভালো করে শুনবেন, স্কিপ করবেন না, কথাটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে। 5টা জিনিস এই মানুষগুলো বলে গেছিলেন, 5টা জিনিস এই মানুষগুলো বলে গেছিলেন। যে কথাটা আমার বাবা কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তার শেষ সময় এই কথাগুলো তিনি বলতেন। কাজে এই কথাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চিরকাল এই কথাটা আমার মনের মধ্যে রেখে দেব। আমি চাই এই কথাটা শেয়ার করতে আপনাদের প্রত্যেকের সঙ্গে, এবং এই কথাটা যে সেই অস্ট্রেলিয়ার নার্স বলে গেছেন সেই কথার সঙ্গে মিলে। কাজে এই 5টি কথা প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময়, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময় বলে যান। আর যে বইটা উনি লিখে গেছিলেন, যে বইটার মধ্যে এই 5টা কথা উনি উল্লেখ করেছিলেন, সেই বইটার নাম ছিল টপ 5 রিগ্রেটস অফ দ্য ডাইং। মৃত্যু পথযাত্রীর 5টা আফসোসের কথা। কি সেই 5টা কথা যেটা এই মানুষগুলো মৃত্যুর আগে বলে গেছিলেন? 1 নম্বর, যদি আমি নিজের মতো বাঁচতে পারতাম, নিজের ইচ্ছায় বাঁচতে পারতাম, বাকি মানুষজন কি বলে গেল তাদের কথা না শুনে। 2 নম্বর, যদি আমি এত পরিশ্রম না করতাম, যদি আমি এত পরিশ্রম না করতাম আমার কাজের পেছনে, টাকা রোজগারের পেছনে, যদি আমি ওই সময়টুকু দিতে পারতাম আমার পরিবারের পেছনে, যে পরিবার আর কোনোদিন হয়তো আমার কাছে ফিরে আসবে না, যে পরিবারকে আমি আর কোনোদিন ফিরে পাবো না। 3 নম্বর, যদি আমার মধ্যে ক্ষমতা থাকতো আমার মনের কথাটা বলার, আমার ফিলিংস সেটাকে সবার সামনে বলার, আমি কি চাই সেটা সবার সামনে বলার। বহু মানুষ বা বহু বাচ্চারা, ছেলেরা আছেন যারা হয়তো আমার ভিডিওটা দেখছেন, আপনারা আপনাদের ইচ্ছার কথা, কি করতে চান লাইফে, সেটা বাবা মাদের বলতে পারেন না। বাবা মার চাপিয়ে দেওয়া জিনিসটা নিজের ওপরে নিয়ে গাধার মতো পিঠে বস্তা নিয়ে এগিয়ে যান। টাকা রোজগার হয়তো করবেন, জীবনে সাফল্য হয়তো পাবেন, কিন্তু মনের কোণে একটা কষ্ট রয়ে যাবে, আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি করতে পারলেন না। কাজেই সময় থাকতে সাবধান হন। জীবনে যেটা করতে চান, যেটা হতে চান, সেটা হওয়ার চেষ্টা করুন, পরের কথায় চলবেন না। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, যদি আমি আমার বন্ধুদের সঙ্গে থাকতে পারতাম। আমাদের কি হয়, বেশিরভাগ মানুষরা, আমরা যারা টাকার পিছনে দৌড়ে যাই, রোজগারের পিছনে দৌড়ে যাই, পরিবারদের ফেলে দৌড়ে যাই, তার সঙ্গে ত্যাগ করি আমাদের বন্ধুদের। বন্ধুদের মানে আমার স্কুলের বন্ধুদের, আমার কাছের বন্ধুদের, যারা আমাকে ভালোবাসতো, যাদের সঙ্গে কথা বলতে পারলে আমি আমার মনের কথা বলতে পারতাম। টাকার পেছনে দৌড়তে দৌড়তে এমন একটা সময় আসে যখন এই মানুষগুলোকে বহু পিছনে ফেলে হয়তো আমরা এগিয়ে যাই, কিন্তু যখন রিয়েলাইজ করি, যখন বুঝতে পারি যে মনের কষ্ট ভাগ করার মতো কারো মানুষ নেই, তাদের কাছে ফিরে যাওয়ার মতো আমার আর অবস্থা নেই, তখন কিন্তু সত্যি পস্তাতে হয়, যেটা এই মানুষগুলো বলে গেছেন। 5 নম্বর, যদি আমি নিজেকে পারমিশন দিতাম, এই টাকার পেছনে না দৌড়তাম, যদি মানি মেশিন নিজেকে তৈরি না করতাম, তাহলে আরো খুশিতে থাকতে পারতাম, আনন্দে থাকতে পারতাম। আমি কখনো আমাকে পারমিশন দিইনি যে তুমি আনন্দে থাকো, নিজের ইচ্ছায় থাকো, নিজের খুশিতে থাকো। বহু মানুষ পরকে দেখতে গিয়ে, পরের ভালো দেখতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের
অস্তিত্ব দেখাতে গিয়ে আমি এটা করছি সেটা করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে আমাকে তার মতো হতে হবে, এর চক্করে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেয়। কাজে মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড গার্লস এন্ড সাবস্ক্রাইবার্স যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার চক্কর থেকে বেরিয়ে আসুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করা, নিজের সম্পত্তি দেখানো, প্রতিপত্তি দেখানো বা অপরের প্রতিপত্তি দেখে জ্বলে ওঠা, আমার মতো তাকে করতে হবে, তার মতো আমাকে করতে হবে, আমাকে এরকম হতে হবে হতে হবে হতে হবে, সেখান থেকে বেরিয়ে আসুন। তবেই রিয়েলিটি ফিল করতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন যে টাকা আপনাকে দামি ঘড়ি কিনে দিতে পারে কিন্তু সময় কিনে দিতে পারে না। টাকা আপনাকে বিছানা কিনে দিতে পারে কিন্তু ঘুম কিনে দিতে পারে না। টাকা আপনাকে খাবার কিনে দিতে পারে কিন্তু খিদে তৈরি করতে পারে না। আর আপনি যখন চলে যাবেন, যে বিছনাটায় শুয়ে যাবেন বা যে গদিতে শুয়ে যাবেন বা যে চাদরে শুয়ে যাবেন, হয়তো আপনি তার থেকে কোটি 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 টাকা রোজগার করেছিলেন, সেই টাকা আপনার আর কোনো কাজে লাগছে না। কাজে টাকার পিছনে না দৌড়ে নিজেকে চিনুন, নিজের মনুষ্যত্বকে চিনুন, নিজেকে মানুষের মানুষ তৈরি করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে, আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেককে দেখতে বলবেন। আমি চাই আপনাদের জীবন ভালো হোক, টাকার পিছনে না দৌড়ে একটা মানুষের মতো মানুষ হন। আর ইয়াং বয়েজ গার্লস যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যে কথা বললাম, নিজের ইচ্ছাতে চলো, নিজের মনের স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।